হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা ক্লাস 10 দশম শ্রেণীর জৈব রসায়নের উপর ভিত্তি করে একটা ভিডিও দেখব বা জৈব রসায়নটা একটা আমরা পড়ব। দেখো, জৈব রসায়ন ইংরেজিতে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি। তো এটা তোমাদের খুব কম অংশ আছে, ক্লাস 11-এ গিয়ে বা 12-এ তোমরা অনেক বেশি করে পাবে। তো যেমন জৈব যৌগ এর আগে তোমরা বেশি করে যেটা পড়েছো সেটা হচ্ছে অজৈব যৌগ বা ইনঅর্গানিক কম্পাউন্ডস। আর এটা জৈব রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি, আর যদি জৈব যৌগ হয় তাহলে হতো অর্গানিক কম্পাউন্ড। তো সেই জন্য এখানে জৈব যৌগ দেখো দেওয়া আছে, তা আগে জানতে হবে জৈব যৌগ কাকে বলে। তো জৈব যৌগে কার্বন আর হাইড্রোজেন থাকবেই, সঙ্গে অক্সিজেন ও অন্য কোনো ক্ষেত্রে নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন প্রভৃতিও থাকে। যেমন এখানে উদাহরণগুলো দেওয়া আছে, নামগুলো আমি, এটার নাম মিথেন হয়, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, ওকে, এটার নাম হচ্ছে অ্যানিলিন। এগুলো আমরা পরে পরে শিখবো সব। এটার নাম হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড। তো এখানে যদি আমরা ভালো করে দেখি, দেখো এর ক্ষেত্রে শুধু আছে আমাদের কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, কিন্তু এর ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এক্ষেত্রে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন আছে। এটার ক্ষেত্রে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। একইরকম ভাবে তুমি যদি এটাকে CH3SH করো, তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখবে কার্বন, হাইড্রোজেন এবং সালফার। তো এরকম করে আমাদের আরো মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কাদেরকে তাহলে আমরা জৈব যৌগ বলবো। ঠিক আছে? তো সেই জন্য দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু জৈব যৌগ নয়, কারণ এর ক্ষেত্রে কোনো হাইড্রোজেন নেই। সেই জন্য কার্বন ডাইঅক্সাইড আমাদের জৈব যৌগ নয়। তো এটুকু জানলেই তোমাদের আপাতত যেটুকু ধারণা সেটা আমরা পেয়ে যাব। তো যখন তোমরা 11-এ গিয়ে সায়েন্স পড়বে তখন আমরা ডিটেলসে এটা সম্পর্কে আরো কিছু জানবো বা দরকার হলে তখন শিখে নেবো। চলো নেক্সট, এখানে দেখো আমাদের 4টে কোশ্চেন আমি এখানে তোমাদেরকে রেখেছি। এগুলো আমি আজকে শুধু এইটুকুই বলার চেষ্টা করব। দেখো, তো শুরুতে আমাদের যেটা আছে, কার্বনের যোজ্যতা 4 কেন। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে, যে কার্বন আমাদের কি করে দেখবে না, পিরিয়ডিক টেবিলের যেটা সেন্ট্রাল পজিশন সেই অংশটা আমাদেরও এনজয় করে। পিরিয়ডিক টেবিল তোমরা ক্লাস 10-এই আছে, তোমাদের একটুখানি হলেও তোমরা জানো, বেশি তোমাদের এখন না জানলেও হবে। কার্বনের নিচে সিলিকন, তারপরে আরো কোনো কিছু আছে সেটা আমরা পরে পরে এখন। তাহলে কি হয় না, প্রথমের দিকে যারা আছে ধরো মানে পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে, তারা সব আয়নীয় যৌগ দেয়। আর পিরিয়ডিক টেবিলের ডান দিকে যে আমাদের অধাতুগুলো আছে তারাও সবাই অ্যানায়ন দেয়, আর ধাতুগুলো স্বাভাবিকভাবে ক্যাটায়ন দেবে। এরা ইলেকট্রন ছাড়ে, এরা ইলেকট্রন নেয়। সেই জন্য পিরিয়ডিক টেবিলের একদম বাঁ দিকে এবং পিরিয়ডিক টেবিলের ডান দিকে এরা সবসময় আয়নীয় যৌগ তৈরি করে। তার মানে কি, এই ইলেকট্রন নেবে, ছাড়বে, এই ইলেকট্রন নেবে, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। কিন্তু কার্বন কি করবে না, শেয়ারিং করবে। তো যদি আমরা কার্বনের ইয়েটা একটুখানি দেখি, ইলেকট্রনিক বিন্যাসটা, তাহলে কি এখানে আমরা শুধু দেখবো কেন যোজ্যতা 4 হয়, সেই জন্য এটা একটুখানি দেখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে 1s2, 2s2, 2p2। এটা তোমাদের হয়তো এখনো নেই, এটা আমরা ক্লাস 11-এ গিয়ে পড়বো। কিন্তু দেখো n=2 এটা তোমরা পড়েছো, কে এল আর কি। তো এল কক্ষকে মোট কটা ইলেকট্রন আছে? 4টে। এই 4টে ইলেকট্রন আছে বলেই যোজ্যতা এখানে 4 দেখাবে। এইটুকু শুধু এখন জানো, তারপরে এখানে আবার জাম করে পিতে 3টা হয়, এস এর একটা ইলেকট্রন পিতে চলে যায়, এরকম করে হয়। তো এগুলো আমরা ক্লাস 11-এ আরো ডিটেলসে ভালো করে জানবো। শুধুমাত্র এখন এটা জানলেই হবে। সেই জন্য কি করবে না, 4টে ইলেকট্রন ছাড়তেও চাইবে না, আবার 4টে ইলেকট্রন ছেড়ে C4+ অথবা 4টে নিয়ে C4- তৈরি করতে গেলে প্রচুর প্রচুর এনার্জিও লাগবে। সেই জন্য কি করবে না, সবসময় শেয়ারিং করবে। তার জন্য দেখবে কার্বন আমাদের কি বন্ড তৈরি করেন, শেয়ারিং করে বলে সমযোজী বন্ধন তৈরি করে, আয়নীয় বন্ধন তৈরি করে না, মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড আমরা এখানে পাবো। সেই জন্য উপরের এখানে যতগুলো লেখা আছে সবই আমাদের হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ। তো যাই হোক, এখন সংক্ষেপে আমরা শুধু এই কারণের জন্য জানলাম যে কার্বনের যোজ্যতা 4 হবে। দেন দেখো আছে যেটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কি না, যদি কার্বন এবং কার্বন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কি কি বন্ড তৈরি করতে পারে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করতে পারে, অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন নিজেদের মধ্যে করতে পারে। ঠিক আছে, এটা তো করে। তেমনি দেখো এই কার্বনটার সঙ্গে এরকম করে পরপর হতে পারে, হ্যাঁ, অ্যাটসেট্রা চলতেই থাকবে, এদিকে হতে পারে আর এইদিকে হতে পারে, এরকম।
কার্বন নিজের সঙ্গে নিজের যে বন্ধনীগুলো করে, এখানে কোথাও হয়তো একটা ডাবল বন্ড এরকম করে, তাহলে এই যে ধর্মটা, এবং অনেক বড় বড় এরা চেন তৈরি করতে পারে নিজেদের মধ্যে ইয়ে করে, সেই জন্য এই ধর্মটাকে আমরা এখানে বলি ওর ক্যাটিনেশন ধর্ম। এটা আমরা সংক্ষেপে সংক্ষেপে জানছি, বেশি ডিটেলসে ইয়ে করার দরকার নেই তোমাদের এগুলো, কিন্তু কাদেরকে বলে সেটা জানতে। এবং এই ধর্মের জন্যই জৈব যৌগের সংখ্যা আমাদের অনেক অনেক প্রচুর আর কি, সেই জন্য এর নামকরণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখো এখানে আমরা পড়বো, তোমরা অলরেডি হয়তো দেখতে পেয়ে গেছো। এখানে যেটা বলছিলাম আমরা, এই যে কার্বন 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 করে নিজেদের মধ্যে বন্ড তৈরি করতে পারবে বলে, তাহলে সেটাকে আমরা এখানে বলবো ক্যাটিনেশন ধর্ম। আর কে কে দেখায় ক্যাটিনেশন? না, সিলিকন একটু দেখাই, দেখবে কার্বনের নিচে সিলিকন আছে, আমি পিরিয়ডিক টেবিলে দেখো লিখেছিলাম এখানে, সেই জন্য সিলিকনও আমাদের একটুখানি দেখায়। তার জন্য আমাদের আর্থ ক্রাস্ট যেটা আর কি, মানে আর্থের যেটা উপর, সেটা সিলিকা দিয়ে তৈরি হয়, অক্সিজেনের সঙ্গে ও জায়েন্ট মলিকিউল এখানে তৈরি করে সিলিকা দ্বারা ওটা তৈরি করে। তো যাই হোক, আমরা এখানে কার্বন দ্বারা ইয়ে হয়ে থাকবো, তো কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করে অনেকগুলো বন্ধন নিয়ে, এবং বিভিন্ন রকমের যৌগ, এটাকে আমরা এখানে চেন বলবো, সাইড চেন বা চেন বলবো, আর এটা হচ্ছে মেন চেন, আমাদের নিচেটা সাইড চেন আর এটা হচ্ছে মেন চেন। এরকম করে আমাদের এখানে এগুলো বন্ধন তৈরি করতে করতে যাবে, সেই জন্য এদেরকে আমরা বলি যেটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন। আচ্ছা, নেক্সট দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ কাকে বলে, বা অ্যালকাইল গ্রুপ, বা হাইড্রোকার্বন মূলক অথবা জৈব মূলক। তো সাধারণত অ্যালকিল গ্রুপ ইংরেজি স্পেলিংটা হচ্ছে আমাদের এরকম, অ্যালকাইল গ্রুপ। ওকে, অ্যালকাইল গ্রুপ। তো কিভাবে হয় সেটা শুধু একবার বললেই দেখা হবে। তাহলে এটা যে মিথেন, দেখো এর নাম আমরা বলেছি এখানে মিথেন, এর থেকে যদি কোনোভাবে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যায়, তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেইটাই হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। তাহলে এইটা যদি তোমাদের মিথ এন হয়, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এই এন এর পরিবর্তে আইল জুড়ে দাও, তাহলেই হয়ে যাবে দেখো মিথ আর আইল, তাহলে এর গ্রুপটার নাম কি হয়ে গেল, মিথাইল গ্রুপ। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম এখানে, না অ্যালকেন, অ্যালকেন মানে স্যাচুরেটেড হলে অ্যালকেন হয়, এন দিয়ে শেষ হবে, সম্পৃক্ত, এই যে নিচে আছে দেখো সম্পৃক্ত, সম্পৃক্ত যে হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলি, তার থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে আমরা কি করব, না এই এন এর পরিবর্তে আইল জুড়ে দাও, তাহলে পাবো দেখো এ এল কে, আর এন এর পরিবর্তে আইল জুড়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেইটাই হয়ে যাবে তখন অ্যালকাইল গ্রুপ। এবারে দেখো যদি একটা কার্বন থাকে তাহলে মিথ হবে, তার সঙ্গে আইল জুড়ে দেবো আমরা, তাহলে হয়ে যাবে মিথাইল। তেমনি যদি দুটো কার্বন থাকে তাহলে ইথ হবে, তাহলে তার জন্য আমরা তৈরি দেবো। তেমনি তিনটে কার্বন থাকলে প্রোপ হবে, তার সঙ্গে আমরা জুড়ে দেবো আইল, তাহলে হয়ে যাবে প্রোপাইল। তাহলে এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইথাইল গ্রুপের সংকেত আমাদের কি হবে। তাহলে ইথাইল গ্রুপের সংকেত, একটু এটা মুছে নিয়ে, এই দিকটা আমার এখন আর লাগবে না। ইথাইল গ্রুপের সংকেত তাহলে কি হবে আমাদের, ইথাইল গ্রুপের সংকেত C2, মানে দুটো কার্বন থাকবে, এখানে দেখো নিচে লিখেছি আমি C2, তাহলে এখানে হবে তোমাদের C2H5, আর একটা বন্ড আগে বা পরে যাই হোক, এটা যদি ভেঙে ভেঙে লেখো তাহলে এরকম দেখতে লাগে, CH3CH2, আর এটা হচ্ছে এইটা, মানে ইথেন থেকে আসবে, এটা হয়ে যাবে তাহলে ইথাইল গ্রুপ। এরকম করে পরেরগুলো আমরা আরো পাবো ওখানে, তখন আমরা ওখানে লিখতে পারবো। তো এইটুকু শুধু মনে রাখবে, এটা জেনারেল বলি আমরা, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যে অংশটা পড়ে থাকবে সেটাই হবে অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালকাইল গ্রুপটা মিথেন হলে মিথাইল, তেমনি যদি ইথেন হয় তাহলে এটা হয়ে যাবে ইথাইল, এটা হচ্ছে। আর লাস্ট যে ডেফিনেশনটা আমি আজকে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কার্যকরীমূলক কাকে বলে। তো যে কার্য করবে সেই কার্যকরী নাকি, না যে কার্য করবে না সে নয়, স্বাভাবিকভাবে তাকে আমরা কার্যকরী বলবো না। যেমন ধরো এখানে যদি আমরা উদাহরণ হিসাবে নিই, আগে সবসময় একটা উদাহরণ মনে রাখবো, তারপরে আমি সংজ্ঞার দিকে যাবো। এখানে সংজ্ঞা তোমরা বই থেকে পড়বে, আমি শুধু বুঝিয়ে দেওয়া কাজ আমার, হাউ টু রিড দি কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি মেনলি, কিন্তু তোমাদের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে যেটা ল্যাঙ্গুয়েজ নিজের মতো করবে, আর যেন ঠিকঠাক মিনিংটা থাকে লিখবে। তাহলে দেখো এটার নাম হচ্ছে আমাদের মিথাইল অ্যালকোহল, এটা একটা কার্বন আছে তার জন্য মিথাইল গ্রুপ, আর OH গ্রুপ হলে সেটা অ্যালকোহল হয়। এগুলো আমি পরে তোমাদের নামকরণগুলো শেখাবো, তো একদিনে তো বেশি পড়লে ইয়ে হবে না, সেই জন্য আমরা শুধু অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহলের যেটা কার্যকরীমূলক সেটা হচ্ছে OH, মানে যদি কোনো কম্পাউন্ডে OH গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালকোহল গোত্রের যৌগ। তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক কি হলো, OH। তার জন্য দেখবে এই OH এর উপরেই মিথাইল অ্যালকোহলের ভৌত এবং রাসায়নিক ধর্মটা কন্ট্রোলড হবে, বা নিয়ন্ত্রণ করবে বা নির্ধারণ করবে। সেই জন্য এই OH অংশটা, মিথাইল অ্যালকোহলের যেটা OH অংশ, এইটাকে আমরা এর কার্যকরী মূলক বলবো। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো সংজ্ঞাটা, না কোনো জৈব যৌগে
যে অংশটুকু ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো ওই যৌগটির কার্যকরী মূলক। ঠিক আছে, তো এবারে ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে ভৌত ধর্ম আর কেমিক্যাল প্রপার্টি হচ্ছে রাসায়নিক ধর্ম। এগুলো তো আমরা পরে পরে তোমরা যখন ইয়েতে পড়বে তখন তোমরা জানো অনেকেই কাদেরকে ভৌত ধর্ম বলে, রাসায়নিক ধর্ম, এগুলো তোমরা অন্য জায়গায় পড়েছো। তেমনি জৈব যৌগেরও স্বাভাবিকভাবে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম থাকবে। তো সেইটুকু অংশটাকে আমরা তখন ওখানে বলবো কার্যকরী মূলক। দেখো আমি আবার জাস্ট চট করে একটু রিভিশন করিয়ে দিই তোমাদেরকে কি আমরা আজকে দেখলাম। দেখো তাহলে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, মানে জৈব যৌগটা আমাদের শুরু করে। জৈব যৌগ কাকে বলে সেটা আমরা একবার বললাম, কার্বন হাইড্রোজেন থাকবেই, সঙ্গে আমাদের অক্সিজেন সালফার নাইট্রোজেন এইসব কোনো না কোনো একটা থাকতে পারে, দুটোও থাকতে পারে, যাই হোক একটাও থাকতে পারে দুটোও থাকতে পারে, কিন্তু সালফার নাইট্রোজেন হ্যালোজেন এইসব। আর কার্বনের যোজ্যতা 4 কেন বললাম, কারণ পিরিয়ডিক টেবিলের ওই জায়গায় মাঝামাঝি অংশ সেন্ট্রাল পজিশনে থাকে, ফলে 4টে ইলেকট্রন নিতেও পারবে না, 4টে ইলেকট্রন ছাড়তেও চাইবে না, সেই জন্য সবসময় শেয়ারিং করবে এবং ওই 4টে যোজ্যতাই। এবং এই যে 4টে কার্বন আছে n=2, এখানে n=2 মানে কে এল কক্ষক আর কি, এটাই তোমার এখানে এটা এল কক্ষক হবে, এটা হচ্ছে কে, কারণ n=1 এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেছিলাম আমরা ওগুলোকে, n=2। তাহলে n=2 তে যেহেতু 4টে ইলেকট্রন আছে তার জন্য যোজ্যতা শেষমেশ 4 হিসেবে এখানে দেখা। তারপরে স্বাভাবিকভাবে সমযোজী বন্ধন করবে যেহেতু শেয়ারিং অফ ইলেকট্রনস হবে অন্য কারোর সঙ্গে। তারপরে আমাদের যেটা ছিল সেটা বললাম আমি আজকে, অ্যালকিল গ্রুপ কাকে বলে। তো অ্যালকাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ হচ্ছে অ্যালকেনের থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, মানে অ্যালকেনের এইনি পার্টটাকে ছেড়ে দিয়ে একটা আইল জুড়ে দাও, এই যে আইল অংশটা, তাহলে তোমরা অ্যালকাইল। তার জন্য দেখো মিথেনের এইনিটা আমি ছেড়ে দিয়েছি, দিয়ে আইল পাবো। তাহলে মিথেনের সঙ্গে তো আমরা জানি একটা কার্বন আর 4টে হাইড্রোজেন, তাহলে CH4, একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে CH3। আর যেহেতু একটা বন্ড ওর খালি থাকছে সেই জন্য এটা দেখানো আছে শুধু, এর সব ক্ষেত্রেই থাকে, ইথাইলও একটা এখানে হাত আমরা খালি রেখেছি, OH এর ক্ষেত্রেও তাই, দেখো অক্সিজেনের 2 হয় যোজ্যতা একটা হাইড্রোজেনের সঙ্গে যায়। তো এটা আমাদের অ্যালকাইল গ্রুপ নয়, কারণ এটা হাইড্রোকার্বন থেকে আসছে না, এটা হচ্ছে কার্যকরী মূলক। হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় সেটা স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড, মানে সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোই হতে পারে। কিন্তু এখন তোমাদের সম্পৃক্ত জানলেই যথেষ্ট, এই কটা তোমাদের সিলেবাসেই আছে, বাকি তোমরা 11-এ যখন সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাদেরকে একটু বেশি বেশি এগুলো জানতে হবে। তো এই ছিল আমাদের অ্যালকিল গ্রুপ তাহলে। আর তারপরে আমাদের ছিল কার্যকরী মূলক, যেটা আমি লাস্ট এই ভিডিওর বললাম, সেটা হচ্ছে কার্যকরী মূলক কি না, কোনো জৈব যৌগের যে অংশটা দ্বারা বা যে পার্ট আর কি যে অংশটুকু দ্বারা ওই জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রিত হয় সেই অংশটুকুকেই ওর আমরা কার্যকরী মূলক বলবো। উদাহরণ হিসাবে আমরা এখানে নিয়েছিলাম যেটা এক্সাম্পল হিসাবে, সেটা হচ্ছে আমাদের মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলে এটা হবে। তুমি আরো এখানে নিতে পারো, যেমন এটা পিঁপড়ে কামড়ালে আমাদের থাকে ফর্মিক অ্যাসিড, আমি আর নামটা এখানে লিখছি না। ফর্মিক অ্যাসিডের এই যে COOH গ্রুপ, এই অংশটা হচ্ছে ওর কার্যকরী মূলক। এই COOH দ্বারা ফর্মিক অ্যাসিডের ধর্মটা নিয়ন্ত্রিত হবে, সেই জন্য এটা তখন হবে ওর কার্যকরী মূলক। তেমনি অ্যাসিটন হয়, এইসবগুলো আমাদের থাকবে, তাদের কিটোন থাকে। ঠিক আছে, তো এইটুকু অংশই তোমাদের আজকের জন্য আমি পড়ালাম। এরপরে বাকি আমাদের পরের পার্টটা নেক্সট ভিডিওতে আমরা এখানে আসবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু যারা যারা দেখছো তারা একটু চাইলে একটু কমেন্ট করবে, বা যদি বুঝতে না পারো বা কেমন লাগছে জানাবে, হ্যাঁ, তাহলে আমি পরের পার্টগুলো একটু তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো। আর সেরকম হলে একটু সাবস্ক্রাইব করে নেবে, যারা করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে।